আচ্ছা, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, তবে লেখাগুলো একটু অস্পষ্ট আসছে, ছোট লাগছে ফন্টটা। আচ্ছা, লেখাটা অস্পষ্ট আসছে তাই তো? বেশ। আচ্ছা, আমি জয়েনটা করিয়ে নিই, দিয়ে কথা বলছি। গুগল মিটে জুম করা যায়, তোমরা স্ক্রিনটাকে প্রয়োজনে জুম করে নিও একটু। হ্যাঁ, আমি এখান থেকে জুমটা করতে পারছি না, তোমরা গুগল মিটে স্ক্রিনটা জুম করো, দেখো জুম হয়ে যাবে, তাহলে লেখাগুলো বড় মোটামুটি লাগবে। তো আজকের যে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে যমক। আমরা আগের দিন মোটামুটি ক্লাস করেছি, শব্দালঙ্কারের ক্লাস করেছি, আমরা অনুপ্রাস সম্পর্কে জেনেছি, এবং আমরা সম্ভবত শ্লেষ পড়েছি। তো বিষয়টা হচ্ছে যে এই যে শ্লেষ সম্পর্কে জেনেছি, এই যে অনুপ্রাস সম্পর্কে জেনেছি, তো এই অনুপ্রাস, শ্লেষ এগুলো হচ্ছে শব্দালঙ্কার। আমরা তোমরা প্র্যাকটিস করেছো, 10টার মতো প্রশ্ন দিয়েছিলাম। শুধু এই 10টা প্রশ্নই নয়, আমরা চেষ্টা করবো আরও পরবর্তীতে কিছু প্রশ্ন দেওয়া, এবং তোমরাও বিভিন্ন বই টই থেকে পড়বে, শ্যামাপদ চক্রবর্তী অলঙ্কারের জন্য পড়বে, সেখান থেকে তোমরা মোটামুটি আরও অনেক অজস্র উদাহরণ পাবে। আমাদের মোটামুটি যেটা কাজ, তোমাদেরকে আগে অলঙ্কারটা একটু শিখিয়ে দেওয়া, একটু ওই মক টেস্টের মাধ্যমে একটু তোমাদেরকে যাচাই করে নেওয়া। এছাড়াও তোমরা অনেক অলঙ্কার ওই বই টই থেকে প্র্যাকটিস করবে প্রতিনিয়ত, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা পারছো কি পারছো না। এবং ক্লাসটা করার পরেই তোমাদেরকে ওই কয়েকটা প্রশ্ন দিয়ে দেওয়ার মানেটা হচ্ছে যে তোমরা কতখানি বুঝেছো। এবার আমি আগের দিন বলেইছি যে তোমরা যদি আজকে পড়ার পর আবার এক সপ্তাহ পর আর ওই বিষয়টা চর্চা না করো, তাহলে কিন্তু তোমার ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকবে, এবং তুমি একটা সময়ের পর গিয়ে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বিষয়টা হচ্ছে চর্চার মধ্যে থাকো। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো যে নেটের ইউজিসি নেটের দিয়ে দিয়েছে, নোটিফিকেশান আউট হয়ে গেছে। এই একটা খুব সুন্দর পরীক্ষা, যে পরীক্ষা প্রতিনিয়ত হয়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল SLST আপার প্রাইমারির মতো কিন্তু নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। অবশ্যই তোমরা দেখতে পাবে যে এই পরীক্ষা প্রতি 6 মাস অন্তর একদম সুন্দরভাবে কন্ডাক্ট করানো হয়, যেখানে কোনো রকম কোনো সমস্যা হয় না। ফলত তুমি যদি এই জুনে ফেলিওর হও, তোমার কাছে একদম বড় অপরচুনিটিস থাকছে যে আবার 6 মাস পর তুমি একটা পরীক্ষা পাচ্ছ। সেই 6 মাসেও যদি কোনোভাবে ফেলিওর হও, তাহলে তোমার কাছে অপরচুনিটিস থাকছে যে আবার 6 মাস পর তুমি পাচ্ছ অপরচুনিটি। তাহলে আমি তোমাদেরকে যেটা বলছিলাম, বারবার বলি প্রত্যেককেই, যে তাহলে আমি JRF-এর চেষ্টা করব না কেন? এটা তো এমন নয় যে পরীক্ষাটা আজকে হয়ে গেল আবার 2 বছর পর 4 বছর পর হবে, কি হবে আমরা জানি না। ফলত তোমাদের কিন্তু কন্টিনিউটি রাখার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কোনো তোমাদের কাছে খুবই সহজ বিষয় আমার মনে হয়, যে 6 মাস অন্তর পরীক্ষা। তুমি তোমার নিজের প্রস্তুতি যাচাই করার জন্য যে অবসর, যে মক টেস্ট দিয়ে যে নিজের প্রস্তুতিকে যাচাই করবে, সেটার জন্য তুমি কিন্তু খুব সুন্দর 6 মাস অন্তর অন্তর সময় পেয়ে যাচ্ছ। এবারে হলো না আমার কোন জায়গায় খামতি আছে, আমি সেটাকে দেখব এবং সেটাকে যাচাই করার চেষ্টা করব। আবার যে জায়গাগুলো আমার উইক পয়েন্ট রয়েছে, সেই জায়গাগুলোকে আমি আরও ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাব। আমার একটাই বলা, যে এর যেহেতু সর্বোচ্চ একটা
ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে জেআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যেটা করলে তুমি 5 বছরের জন্য তুমি মোটামুটি সিকিওর। 5 বছরের পরেও তুমি সেটা সেই সোর্স থেকে সিকিওর হতে পারো, কিন্তু 5 বছরের জন্য অন্তত পিএইচডি করতে গেলে তুমি সিকিওর, তুমি যদি জেআরএফ পাও। এবং তোমার এই যে জেআরএফ পাওয়ার যে পন্থা, যে পরীক্ষা, এই পরীক্ষায় বিন্দু মাত্র কোনো মানে কি বলবো, এক কথায় যদি গোদা বাংলায় বলতে হয় তাহলে কারচুপি হয় না, কোনো রকম কোনো অসৎ উপায় অবলম্বন করে না। মানে একদম ফ্রেশ পরীক্ষা, যে পরীক্ষায় তুমি তোমার নিজের যোগ্যতায় পাস করতে পারো এবং একটু ভালো করে পড়াশোনা করলেই পাস করতে পারো। আমি ওই জন্য বারবার বলি যে এই পরীক্ষাটা তোমরা কিন্তু মানে হাল ছেড়ে দিও না। 2 বার না হতেই পারে, আমরা প্রত্যেকে যারা তোমাদেরকে পড়াচ্ছি তারা জেআরএফ কিন্তু একবারের চেষ্টায় পাইনি। আমি বলো, সন্দীপ স্যার বলো, নীলুফা ম্যাডাম বলো, কেউ কিন্তু আমরা একবারের চেষ্টায় জেআরএফ পেয়ে গেছি এমন নয়। আমরা বারবার পরীক্ষা দিয়েই কিন্তু আমাদের জেআরএফ হয়েছে। আমরা বারবার সেই মানে নিজেদের প্রস্তুতিকে যাচাই করেছি, নিজেদের প্রস্তুতিকে ঝালাই করেছি, তারপরে একটা সময়ের পর গিয়ে কিন্তু আমরা প্রত্যেকে পেয়েছি। ফলত তোমাদেরকে ওই একটাই অ্যাডভাইস যে তোমরাও পারবে, আমি জানি, মানে পারবে আমি জানি না, এটা সবাই জানে যে আসলে মানুষেই পারবে, তোমরাও মানুষ, তোমরাও পারবে। কিন্তু অনেকের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওই হাল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা, মানে 2 বার হলো না আর ভালো লাগছে না, কত পড়বো এই বলে। না, আমার মনে হয় অন্তত একটা সময় পর্যন্ত পড়াশোনা করলে তুমি কিন্তু দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে বড় কোনো চাকরির সুযোগ যদি থাকে তাহলে আমি বলবো সেটা করো, অসুবিধা নেই। কিন্তু যদি তোমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় কোনো চাকরির সুযোগ না থাকে তাহলে অবশ্যই নেট পড়া উচিত এবং সেই নেট পড়ে জেআরএফ পাওয়ার চেষ্টা করা এবং পেয়ে দেখানো উচিত এবং আলটিমেটলি পিএইচডি। তো এইটা আমি ওই যে বললাম, লাইফটা কিছুটা সিকিওর অন্তত করার জন্য তোমার জন্য জেআরএফটা খুব প্রয়োজন। তো যাই হোক, আমি আজকে এই কথাগুলো বেশি বলবো না, কারণ ক্লাসটা শুরুই হয়েছে 9টা থেকে, তো অনেকটা সময় লেগে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আমি একদম ডিরেক্ট পড়াশোনায় ঢুকবো। আবার অন্য কোনো ক্লাসে যখন 7টা থেকে শুরু হবে বা 7:30 থেকে শুরু হবে, আমি তোমাদেরকে চেষ্টা করবো আরও কিছু কথা বলার, এবং একদিন আমি চেষ্টা করবো তোমাদের কাছ থেকেও কিছু কথা শোনার, যেগুলো তোমাদের অসুবিধা, তোমরা এতদিন ধরে পড়ছো, তোমরা কেন নেট ক্র্যাক করতে পারছো না বা কিভাবে পড়লে হতে পারে, এই রকম প্রশ্ন তোমাদের কাছ থেকে শুনে কিছু অন্তত তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টাটুকু করবো আর কি। আমি একদম সলিউশন দিয়ে দেবে এমন নয়, চেষ্টাটুকু করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে ওই মানে তোমাদের এই পড়াশোনা সংক্রান্ত যদি কোনো আমার ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে 2-4টে ক্লাস নেওয়ার পর তখন আমাকে বললে আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব 2-একটা ক্লাসে। তো আপাতত আমরা একদম ডিরেক্ট চলে যাব ক্লাসে। আজকের বিষয়টা হচ্ছে যমক। তোমরা এই যমক শব্দটা দেখেই বলছো যে এ কোনো ব্যাপার না, আমরা সবাই জানি যমক কাকে বলে। কিন্তু আমরা যেহেতু ইউজিসি নেট পড়তে এসেছি, আমাদেরকে যমকের সবটা জানতে হবে। শুধুমাত্র যমক কাকে বলে জানলাম বা যমক কী রকম জিনিস সেটা জানলাম বললে হবে না। যমক আসলে এটা আমরা সবাই জানি যে দুটো মানে একই শব্দ 2 বার ব্যবহার হবে। পৃথিবী 2 বার ব্যবহার হবে, ফুল 2 বার ব্যবহার হবে, পর্দা 2 বার ব্যবহার হবে, ফ্যান আমরা চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই বলছি, 2 বার ব্যবহৃত হবে। মানে একই শব্দ 2 বার ব্যবহৃত হবে। ধরো ফ্যান শব্দটা 2 বার ব্যবহৃত হলো, আমার মানে ওই একটা ফ্যানের অর্থ হবে পাখা, যে পাখা ঘুরছে, ইলেকট্রিক পাখা। আর একটা ফ্যানের অর্থ হতে পারে ভাতের মার, মানে ভাতের মারকে অনেকে ফ্যান বলে। তো এই মানে একই শব্দ 2 বার ব্যবহৃত হবে, তোমরা এটা জানো। দেখো, উদাহরণে দেওয়াই আছে যে ভারত খ্যাত আপনার গুণে। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম এই উদাহরণটা মানে পৃথিবীর সবাই জানে। এই উদাহরণটা দিয়ে শুরু করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই এরকম অজস্র উদাহরণ শ্যামাপদ চক্রবর্তীর বইয়ে আছে। আমি বারবার তোমাদেরকে নামটা করে মাথায় ঢুকিয়ে দিতে চাইছি যে শ্যামাপদ চক্রবর্তীর বই পিডিএফও পাওয়া যায়, আর বেশি দাম নয়, একটা কিনে যদি নাও তাহলে তোমরা দেখতে পাবে যে অনেক অজস্র উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা শিখে যাওয়ার পরে উদাহরণগুলো করতে তোমাদের আমার মনে হয় যে ভালোই লাগবে। তো ভারত খ্যাত আপনার গুণে,
এই ভারত, প্রথম ভারত মানে তোমরা সবাই জানো, একটা হচ্ছে ভারতচন্দ্র, আর দ্বিতীয় ভারত খ্যাত মানে হচ্ছে ভারতবর্ষ খ্যাত। তাহলে বুঝতে পারছো যে দুটো মানে একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে, কিন্তু দুটো অর্থ কিন্তু আলাদা। এটা শেখানোর কিছু নেই, এটা তোমরা একদম তোমরা জানো। কিন্তু যে এরপর আমাদেরকে যমকের ভাগগুলো শিখতে হবে। কি না, যমককে 4টে ভাগে মূলত ভাগ করা যায়। একটা হচ্ছে আদ্য যমক, একটা হচ্ছে মধ্য যমক, একটা হচ্ছে অন্ত যমক, আর একটা হচ্ছে সর্বযমক। আদ্য যমক মানে এই যমকের নামগুলো শুনে ভয় পাবার কিছু নেই, যারা জানো তারা তো জানোই, যারা জানো না, আদ্য যমক হচ্ছে সেই আমরা আদি স্বরগম মধ্য, তোমাদেরকে শেখাবো আমি, আদি স্বরগম মধ্য স্বরগম অন্ত স্বরগম পড়েছিলাম ভাষাতত্ত্বে, সেরকমই আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক, সর্বযমক। আদ্য যমক কি? আদ্য যমক হচ্ছে যমকটা ওই বাক্যটার প্রথমেই আদিতে বসবে। কেমন বসবে দেখো, আমি আদ্য যমকের উদাহরণ দিয়েছি। এলোকেসি এলোকেরে রনে, এলোকেসি এলোকেরে রনে, মানে এলোকেসি এখানে কেসকে বোঝানো হচ্ছে। এখানে কেস অর্থাৎ ওই মাথার যে চুল, একটা রমণীকে বোঝানো হচ্ছে এলোকেসি অর্থে। কিন্তু দ্বিতীয় এলোকেরে রনে মানে হচ্ছে আশা অর্থে। এলো, প্রথম এলো হচ্ছে কেসটা এলোকেসি মানে একদম এলিয়ে পড়ছে, এই অর্থে এলো, অর্থাৎ মানে মানে যে তার যে বেনি, যে চুলের গুচ্ছ, সেই চুল একদম মাটিতে লুটিয়ে পড়ছে, এলোকেসি। আর দ্বিতীয় এলো হচ্ছে আশা অর্থে। কিন্তু এখানে দেখো আদ্য যমক কেন? কারণ এলোকেসি আর এলো এটা বাক্যটার প্রথম দিকে রয়েছে, আদিতে রয়েছে, তাই এটা আদ্য যমক, একদম সোজা। এগুলোকে কঠিনভাবে পড়লে কঠিন লাগবে। মধ্য যমক কি দেখো, প্রভাকর প্রভাতে প্রভাতে মনোলভা, প্রভাকর প্রভাতে, প্রভাকর মানে কি? সূর্য, তোমরা প্রত্যেকে জানো। প্রভাকর প্রভাতে অর্থাৎ সকালবেলা, প্রভাকর সূর্য প্রভাতে সকালবেলা, প্রভাতে মনোলভা মানে জ্যোতিতে সে মনোলভা হয়ে যাচ্ছে। এটা যদি আমি একদম ভেঙে বলি তাহলে সূর্য সকালবেলা তার নিজের জ্যোতিতে মনোলভা, অর্থাৎ প্রথম প্রভাতে মানে হচ্ছে সকালবেলা, আর দ্বিতীয় প্রভাতে মানে হচ্ছে প্রভা অর্থাৎ জ্যোতি। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যে দুটো আলাদা আলাদা অর্থ, একই শব্দ দুবার ব্যবহৃত হয়, আলাদা আলাদা অর্থ, ওই জন্য কিন্তু যমক। আরেকটা আমরা পড়ে এসেছিলাম, তোমরা জানো, সম্ভবত লাটানুপ্রাস, সেখানে কি পড়েছিলাম? একই শব্দ দুবার ব্যবহৃত হবে কিন্তু আলাদা আলাদা অর্থ বহন করবে। যাই হোক, আমরা এখন যমক পড়ছি। প্রভাকর প্রভাতে, দেখো এই প্রভাতে এবং প্রভাতে শব্দটা কোথায় বসেছে? মাঝখানে বসেছে, তাই এটা মধ্য যমক, একদম সহজ, ইজি, মাঝখানে বসেছে বলে মধ্য যমক। অন্ত যমক কি? এটা তোমরা প্রত্যেকে, এটা তো আমাকে নিশ্চয় আর বলে দিতে হবে না। অন্ত যমক হচ্ছে শেষে বসবে। আদ্য যমক যদি বাক্যের প্রথমে বসে, আদিতে বসে, মধ্য যমক যদি শব্দের মাঝে বসে, তাহলে অন্ত যমক নিশ্চয়ই শব্দের মানে বাক্যের শেষে বসবে। হ্যাঁ, দুহিতা আনিয়া যদি না দেহ, নিশ্চয় আমি ত্যাজিব দেহ। এটা আমাকে বলে দিতে হবে না, এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। দুহিতা আনিয়া যদি না দেহ, দেহ মানে না দাও, নিশ্চয়ই আমি ত্যাজিব দেহ, দেহ মানে শরীর। তাহলে প্রথম দেহ অর্থে দাও, না দাও, আর দ্বিতীয় দেহ অর্থে এখানে শরীর। তাহলে একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে আলাদা আলাদা অর্থে। যমক কোথায় হচ্ছে? বাক্যের শেষে হচ্ছে অন্তযমক। একদম একদম জলের মতো পরিষ্কার, মানে এর থেকে সহজ অলংকার বোধহয় আর নেই পৃথিবীতে। এছাড়াও তুমি যদি দেখতে পাবে যে একটা অলংকার দুটোরই মধ্যযমক হবে, অন্তযমক, যার তলায় দাগ, তোমাকে দাগটা ফলো করতে হবে। এই অপশানটা দেখো, মনে করি করি কিন্তু হয় হয়, মনে করি করি, এই করিতে যদি দাগ দেয়া থাকে তাহলে হবে মধ্যযমক, শব্দ মানে বাক্যের মাঝে আছে। আর হয় হয়ে যদি দাগ দেয়া থাকে তাহলে হবে অন্তযমক। মানে একই বাক্য অন্তযমক হবে আবার মধ্যযমক হবে। এর মানেটা কি? মনে করি করি, করি করয়েদের কি, করি মানে হচ্ছে হাতি, আর করয়ে হস্তি করি মানে হচ্ছে ক্রয় করা, মানে কেনা। বলছে মনে করি করি, মনে করি করি মানে হাতিকে করি মানে
ক্রয় করব, কিনবো, কিন্তু হয় কিন্তু ঘোড়া হয়ে যায়। হয় প্রথম অর্থে হয় মানে হচ্ছে ঘোড়া, মেঘনাদ বধ কাব্যে তোমরা পাবে। আর শেষ হয় মানে হওয়া। হয় মানে ঘোড়া হয়, ঘোড়া হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে আলাদা আলাদা অর্থে। এবং শব্দগুলোর পজিশন কোথায়? যদি বাক্যের প্রথমে বসে তাহলে হবে আর্ধযমক, যদি শব্দের মাঝখানে বসে হবে মধ্যযমক, যদি শব্দের শেষে বসে হবে অন্তযমক। এটা তো তোমাদেরকে নিশ্চয়ই রিপিট করার কোনো প্রয়োজন নেই। রিপিট করা মানে বোকামোই হবে, আমি জানি। তোমরা একদম শিওর এই জায়গাটা বুঝতে, আগেও জানতে, আর একটু ক্লিয়ার হয়ে নিলে। সর্বযমক কি? সর্বযমক মানে কিছুই নয়। সর্বযমক মানে একদম পুরোটাই যমক। দুটো বাক্য, একটা বাক্যের পুরোটাই যমক। কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে। কিন্তু দুটো লাইন, দুটো পংক্তি, দুটো চরণ, যাই বলো, এর অর্থ কিন্তু আলাদা আলাদা। আপাত দৃষ্টিতে দেখে তোমার মনে হচ্ছে যে এক, কিন্তু আলাদা আলাদা। এবার এইটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। এইটা পরীক্ষায় আসে না, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আসে না, তবু আমাদেরকে শিখে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই উদাহরণটা ছাড়া আমি আর অন্য উদাহরণ খুব একটা পাইনি। সব জায়গায় দেখছি একটাই উদাহরণ। অর্থাৎ সর্বযমকটা একমাত্র শ্যামাপদ চক্রবর্তী, সর্বানুপ্রাস বলেছিলেন। সর্বযমক অনেকে বলছেন, অনেকে বলছেন না, কিন্তু এইটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। কান্তার মানে হচ্ছে, প্রথমে হচ্ছে বনভূমি। কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে মানে বলতে চাইছে যে বনভূমি বসন্তকালের সমাগমে সৌরভময় হয়ে ওঠে। আর দ্বিতীয় অর্থ হচ্ছে প্রেমিকা প্রেমিকের সঙ্গে মিলনে আনন্দিত হয়। বুঝতে পেরেছ? বনভূমি কান্তার মানে বনভূমি আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্ত মানে বসন্তকালের সমাগমে বনভূমি সৌরভময় হয়ে উঠছে। আর দ্বিতীয় হচ্ছে প্রেমিকের যে আগমন, সেই আগমনে প্রেমিকা তার মিলনে কী হচ্ছে, আনন্দিত হয়ে উঠছে। এখানে দুটো অর্থে, দুটো একই বাক্য, কিন্তু আলাদা অর্থ, আলাদা আলাদা। এইটা হচ্ছে তোমার সর্বযমক। আর সবটাই যমক আর কি, গোটা বাক্যটাই যমক। মনে রাখতে হবে লাটানুপ্রাসে একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ওই যে এখনই আমি বলে গেলাম যে লাটানুপ্রাসে একই অর্থে ব্যবহৃত হয়। মানে ধরো বললো যে কালো কালো ফুল বা লাল লাল ফুল, এই লাল, দুটো লাল একই অর্থে ব্যবহৃত। লাল মানেও লাল রঙ, দ্বিতীয় লাল মানেও লাল রঙ। এখানে কোনো পরিবর্তন, এটা হচ্ছে লাটানুপ্রাস। আর যমকে ভিন্ন ভিন্ন অর্থ হবে। এটা তো এইখানটা তোমাদেরকে বুঝতে হবে। এখানটা তোমরা জানো নাকি আমি জানি না। যমকের সার্থক যমক হয় আর নিরর্থক যমক হয়। এইখানটা একটু বুঝতে হবে, খুব সহজ। আমি তোমাকে বলছি, অলংকার তোমাদের যদি ক্লাস প্রতিদিন করো তাহলে অলংকার তোমাদের কাছে সহজ আমি করেই ছাড়বো, এটুকু আমি গ্যারেন্টি। মানে কঠিন করে তোমরা দেখিও, এরকম একটা ব্যাপার আর কি, যদি ক্লাস মন দিয়ে করো। সার্থক যমক কি মানে, এবং আমি দুবার রিপিট করব না, একবারই তোমরা বুঝে যাবে আমি কি বলতে চাইছি। আমি জানি না ক্লাসগুলো করে তোমাদের ভালো লাগছে কি না। সার্থক যমক কি? সার্থক যমক হচ্ছে, মনে রাখবে, যে দুটো শব্দ, মানে একটা শব্দই যে দুবার ব্যবহৃত হচ্ছে, ওই দুটোরই ঠিক করে মানে আছে কি না। দুটোরই যদি মানে থাকে, তোমরা বলবে দাদা মানে তো দুটো থাকতেই হবে, নাহলে যমক হবে কী করে। আমি আসছি, কিন্তু এই কথাটা আগে শোনো। যদি দুটোরই মানে থাকে তাহলে জানবে সার্থক যমক। চাহি না চাহিতে আর কারো প্রতি, চাহি না চাহিতে আর কারো প্রতি। চাহি না মানে চাই না, আর চাহিতে মানে, প্রথম চাহির মানে হচ্ছে চাই না, আর দ্বিতীয় চাহিতের চাহি মানে কি না, চাওয়া, চোখ মেলে চাওয়া। তাহলে এখানে দুটো চাহি এর অর্থ আমরা স্পষ্ট বুঝতে পারছি। আবার আমরা যদি বলি যে অর্থ তোমার বুঝে কে বললো কে, তোমার অর্থ বুঝবে বলো কবে। এখানে প্রথম অর্থ মানে হচ্ছে টাকা পয়সা, আর দ্বিতীয় অর্থ
মানে হচ্ছে মানে, তোমার অর্থ, অর্থাৎ তোমার মানে কে বুঝবে? তোমার টাকা পয়সাই সবাই বোঝে, তোমার মানে কেউ বোঝে না। তাহলে এখানে দুটো অর্থের অর্থ আছে? হ্যাঁ আছে। তাই জন্য এটা সার্থক যমক। কিন্তু নিরর্থক যমক তাহলে কি? প্রবীণ প্রাচীন চীন, প্রবীণ প্রাচীন চীন, শেষ চীনটা মানে তো চাইনা, মেড ইন চাইনা, চাইনা দেশের কথা, চীন দেশের কথা বলা হচ্ছে। কিন্তু প্রাচীনের চীন, প্রা শব্দটাকে বাদ দিলে এই চীনের কি কোনো অর্থ হয়? হয় না। প্রাচীন চীন অর্থ হয়, প্রাচীন মানে হচ্ছে পুরনো, চীন মানে হচ্ছে চীন দেশ। কিন্তু প্রাচীন থেকে প্রাকে আমি যদি তুলে নিই, তাহলে সেই চীনের কি কোনো অর্থ আছে এই বাক্যে, স্পেসিফিক্যালি এই বাক্যে? নেই। ওই জন্য এটা নিরর্থক যমক, মানে অর্থ নেই। একটার অর্থ আছে, একটার অর্থ ভেঙে দিলে আর তার অর্থ নেই। তোমরা বলবে দাদা আগে একটা দেখলাম চাহি না চাহিতে আর কারো প্রতি, ওখানেও তো তাহলে চাহিতের চাহির কোনো সব অর্থ নেই, তাই কি? তাই কি? না, চাহি না, এখানে চাহি মানে আছে চাই না, আর চাহিতে এই তেটা আসলে যোগ হয়েছে ওর সাথে অর্থটা স্পষ্ট করার জন্য। ওই চাহি মানেও কিন্তু চোখ মেলে চাওয়া। আমি যদি বলতাম চাহি গো, আমি ধরো বলতাম, আমরা যদি বলতাম চাহি গো, মানে চাহিতে শব্দটাকে যদি আমি বাদ দিতাম, তবুও ওই চাহি মানে কিন্তু চাওয়া, চোখ মেলে চাওয়া শব্দটা হতো। মানে আমি যদি সাধু ভাষাটাকে বাদ দিয়ে একদম বাংলাতে বলি, তাহলে আমরা তো বলি চোখ মেলে চাইছে। হ্যাঁ, এরকম বলা, এরকম যদি বলা, কেউ বলে ধরো যে সে চোখ মেলে চাহিছে, চোখ মেলিয়া চাহিছে, তাহলে এখানে দেখো চাহিতে, ওখানে অর্থের জন্য ওখানে চাহিছে হয়ে গেল, চোখ মেলে চাহিছে। তাহলে কোথাও তে হচ্ছে, কোথাও ছে হচ্ছে, কিন্তু চাহি শব্দটার তো আলাদা করে অর্থ আছে। এই জন্য এটা কিন্তু সার্থক যমক। যদি না বুঝতে পারো বলবে। কিন্তু এখানে প্রাচীন শব্দটাকে, মানে অ্যাকর্ডিং টু এই বাক্য, কিন্তু আমি কিন্তু অন্যভাবে বলছি না, এই বাক্যে প্রবীণ প্রাচীন চীন, এই প্রাচীন শব্দের প্রাকে বাদ দিলে ওই চীনের কি কোনো অর্থ হয়? হয় না। তাই এটা নিরর্থক যমক। এর আরও অজস্র উদাহরণ হয়, শ্যামাপদ চক্রবর্তী দেখবে, আমি কয়েকটা দিয়েছি। করেছে ভ্রমণ মম যৌবন বনে, এইখানেও তোমরা তো ব্রিলিয়ান্ট, তোমরা তো বুঝতে পারছো। যৌবন, যৌ শব্দটাকে বাদ দিলে ওই বনের কি কোনো অর্থ আছে অ্যাকর্ডিং টু এই সেন্টেন্সটা? আছে? নেই। তাহলে দেখো, ভেঙে দিয়ে একটার অর্থ পাচ্ছি, একটার অর্থ পাচ্ছি না, একসঙ্গে পাচ্ছি, ভেঙে দিলে আর পাচ্ছি না বলে এটা হচ্ছে নিরর্থক যমক। খুব কঠিন যমক। যমকের থেকে সোজা অলঙ্কার আর হয় না। আদ্য যমক শব্দের আদিতে বসবে, মানে বাক্যের আদিতে বসবে। আদিতে যদি দুটো শব্দ বসে যমক হয় তাহলে আদ্য যমক, মাঝখানে বসলে মধ্য যমক, শেষে বসলে, শেষে যমক হলে অন্ত যমক, মাঝখানে যমক হলে মধ্য যমক, অন্তে যমক হলে, এই আদিতে যমক হলে আদ্য যমক, গোটা বাক্যটা যমক হলে সর্বযমক। আর নিরর্থক যমক মানে হচ্ছে ভেঙে দিয়ে একটা শব্দের অর্থ পাচ্ছি, একটা শব্দের অর্থ পাচ্ছি না, তাই নিরর্থক। আর সার্থক মানে হচ্ছে অর্থক, আর তার দুটোরই অর্থ আছে। একদম সিম্পল। যমক কোনো বিচিত্র ব্যাপার নয়। চলো, এখনো পর্যন্ত যমক কে বুঝতে পারলে আর কে বুঝতে পারলে না হাত তোলো। মানে যদি কেউ বুঝতে না পারো বলো, আর যদি বুঝেছো তাহলে আমি এগোবো। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ, বোঝা যাচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, আজকের উপস্থিতি কম ঝড় বৃষ্টির জন্য বুঝতে পারছি, কিন্তু আমি আসলে আবার কদিন এই শনি রবি বাড়ি যাব, ফলত আমার বাড়িতে খুব একটা নেটওয়ার্ক থাকে না, ফলে আমাকে আজকে এখান থেকে ক্লাসটা নিয়ে নিতে হচ্ছে, কারণ ল্যাপটপে অনেক নেট প্রয়োজন হয় এবং মোবাইলে আমাকে রেকর্ড করতে হয় ক্লাসটা, ফলত আমাকে আজকে নিয়ে নিতে রেকর্ড থাকবে, প্রত্যেকে শুনে নেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করতে হবে লাইভ ক্লাস জয়েন করার। বেশ, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বক্রোক্তি অলঙ্কার। এটাও খুব সহজ অলঙ্কার, এই অলঙ্কারেরও কোনো মানে সমস্যা নেই, খুবই সহজ একটি অলঙ্কার। বক্রোক্তি মানে হচ্ছে বেঁকা উক্তি, যদি আমরা একদম পাতি বাংলা ভাষায় বলি। বক্র মানে বেঁকা, আর উক্তি মানে উক্তি। বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার? 2 প্রকার, শ্লেষ বক্রোক্তি ও কাকু বক্রোক্তি। শ্লেষ বক্রোক্তি কি? বিপ্র হয়ে সুরাসক্ত কেন মহাশয়? একজন জিজ্ঞাসা করছে, বিপ্র হয়ে সুরাসক্ত কেন মহাশয়? তখন উত্তর দিচ্ছেন একজন, সুরে না সেবিলে বলো কে বা মুক্ত হয়। প্রথমজন একরকমভাবে বলবেন, বক্র উক্তি অর্থাৎ কথা, কনভারসেশন এখানে, বা কথা বলা নিয়ে যা হওয়ার হবে। একজন জিজ্ঞাসা করছে, বিপ্র হয়ে সুরাসক্ত, অর্থাৎ বিপ্র মানে তুমি ব্রাহ্মণ হয়ে সুরে আসক্ত কেন? সুরাসক্ত মানে হচ্ছে সুরাতে আসক্ত কেন? মদ্যপানে আসক্ত কেন? দ্বিতীয়জন বক্র উক্তি করে বলছেন, সুরে না সেবিলে বলো কে বা মুক্ত হয়। সুরে মানে হচ্ছে এখানে গানের সুরের কথা বলা হচ্ছে 1 নম্বর, আর একটা সুর মানে তুমি বলতে পারো যে এখানে দেবতা। বিভিন্নভাবে হয়, অনেকে অনেক রকম বলে, গানের সুরের কথাও অনেকে বলেন সুর মানে হচ্ছে দেবতা, অসুর মানে হচ্ছে অসুর, মানে হচ্ছে অসুর রাক্ষস, সেরকম সুর মানে হচ্ছে দেবতা। দুটোভাবেই তুমি ভাবতে পারো, কিন্তু আসলে তো সুরা ওই অর্থে তো যিনি শুনছেন তিনি গ্রহণ করছেন না, তাই এটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি। একজন একভাবে বলবেন, একজন আরেকভাবে সেটার মানে করবেন। ওই একইভাবে, মশাই বুঝি পানাসক্ত? শ্রোতা বলছে আগে হ্যাঁ, তবে সঙ্গে জর্দা থাকা চাই। খুব ইন্টারেস্টিং। পানাসক্ত মানে পানে আসক্ত, অর্থাৎ মদ্যপানে আসক্ত। কিন্তু দ্বিতীয়জন মানে করছেন যে হ্যাঁ, পান আমি খাই, তবে জর্দা দিয়ে। এই যে এর একটা বক্রভাবে নেওয়া, বেঁকাভাবে মানে করা, এইটাই হচ্ছে বক্রোক্তি, শ্লেষ বক্রোক্তি। আর কাকু বক্রোক্তি কিন্তু একটু অন্যরকম। কাকু মানে হচ্ছে স্বরভঙ্গি বা কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গি। এখানে একজনই বলবেন, কিন্তু তিনি যেটা বলবেন মানে হবে অন্য। এখানে মনে রাখবে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আসলে সবসময় হয়। সোজা করে বুঝে নাও, কাকু বক্রোক্তি মানেই তুমি প্রশ্ন করছো, কিন্তু মানেটা অন্য হয়ে যাচ্ছে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, প্রশ্ন করছে, কে বাঁচিতে চাই প্রশ্ন করছে, কিন্তু আসলে কি প্রশ্ন করছে না, সে বলতে চাইছে যে স্বাধীনতাহীনতায় কেউ বাঁচিতে চায় না, মানে তিনি নিজেই প্রশ্ন করছেন, আবার সেই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, কে বাঁচিতে চাই, আসলে তিনি বলতে চাইছেন স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। কে ছেড়ে পদ্মের পর্ণ, তিনি নিজেই বলতে চাইছেন কেউ পদ্মের পর্ণ ছেড়ে না। আমরা দেখবে বাড়িতে এরকম কথা বলি মাঝে মাঝে, এরকম ভাবে আমরা প্রশ্ন করি, আবার ওই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। মানে এই যে এখানে দেখো বলেছে, বজ্রে যে জন মরে, নব ঘনশ্যাম শোভার তারিফ সে বংশে কে বা করে। প্রশ্ন করছে,
যে বজ্রপাতে যে জন মরে, অর্থাৎ যে পরিবারের কোনো একজন সদস্য বজ্রপাতে মারা যায়, সেই পরিবারে নবঘনশ্যাম শোভার অর্থাৎ ওই বিদ্যুতের বজ্রপাতের তারিফ কি কেউ করে, নাম কি কেউ করে? প্রশ্ন করছে। আসলে সে বলতে চাইছে যে না, সেই বংশে কেউ নবঘনশ্যাম শোভার তারিফ করে না। মানে আমি কি বলছি বুঝতে পারছো নিশ্চয়? এই প্রশ্ন করছে, কিন্তু সেই প্রশ্নের মধ্যেই উত্তর আসলে বলতে চাইছে যে না, এটা হয় না। মানে তুমি যদি কাউকে বলো, জিজ্ঞাসা করো এটা কি হয়, তুমি বলো এটা কি হয়, তার মানে তুমি কি বলতে চাইছো যে এটা হয় না। আমরা দেখবো মাঝে মাঝে প্রশ্ন করি, এটা কি সম্ভব, সত্যি এটা কি সম্ভব, তার মানে কি এটা সম্ভব নয়। এটাই হচ্ছে কাকু বক্রোক্তি অলঙ্কার। খুব সহজ এই অলঙ্কারগুলো, কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসছে। একটা শব্দালঙ্কারকে তোমরা অবহেলা করবে, সেই শব্দালঙ্কার থেকেই। আর আমি দেখবে প্রথম দিনেই তোমাদেরকে ছবি পাঠিয়েছি, তোমরা অবশ্যই গ্রুপ থেকে ওই ভাগগুলো পড়ে নেবে, কিন্তু যে সাদৃশ্য অর্থালঙ্কারের ভাগ, সাদৃশ্যমূলক অলঙ্কার, বিরোধমূলক অলঙ্কার, গুণার্থ প্রতীতিমূলক অলঙ্কার, এগুলো দেখবে। কারণ হঠাৎ করে প্রশ্ন চলে আসতে পারে, এসে যে এরকম প্রশ্ন, অর্থালঙ্কারের কটি ভাগ, তো প্রশ্নটা খুব সহজ, কিন্তু তুমি দেখে যাওনি বলে তোমার কিন্তু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে এই বিষয়গুলো তোমরা একটু দেখে যাবে। বেশ, পুনরুক্ত পদাভাস, এই অলঙ্কারটা খুব একটা চাপের ব্যাপার নয়। কি বলতে চেয়েছে পুনরুক্ত পদাভাস মানে? পুনরুক্ত পদাভাস মানে হচ্ছে শ্যামাপদ চক্রবর্তীর মতানুযায়ী কোনো বাক্যে একই অর্থে একের বেশি শব্দ বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে বলে যদি মনে হয়, কিন্তু একটু মন দিলেই যদি দেখা যায় যে তারা একই অর্থে প্রযুক্ত হয় নাই, তাহলে যে অলঙ্কার হয় সেটা হচ্ছে পুনরুক্ত। পুনরুক্ত পদার্থটাকে ভাঙ্গো। পুনরুক্ত মানে আবার বলা, পুনরুক্তি, পুনরুক্তি মানে আবার বলা। আর পুনরুক্ত বৎ আভাস মানে আবার বলার মতো, বৎ মানে কি মতো, আভাস, আভাস পাচ্ছি একটা একটা মনে হচ্ছে যেন পুনরাবৃত্ত হচ্ছে, মনে হচ্ছে, ভালো করে বোঝো, মনে হচ্ছে যেন হচ্ছে কিন্তু হচ্ছে না। এইটা যদি মনে রাখো তাহলে পুনরুক্ত পদাভাস তোমরা বুঝে যাবে যে মনে হচ্ছে কিন্তু হচ্ছে না। কেমন? তনু দেহখানি ঘেরিয়াছে ডুরে শাড়ি। আসলে দেখো, আভাস বারবার বলেছে, যমকের মতো একই হবে না, কিন্তু তনু আর দেহ তোমরা যদি জানো তাহলে বুঝতে পারবে। তনু শব্দের অর্থও এই অলঙ্কারটা খুব একটা পরীক্ষায় আসে না, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কিন্তু বুঝে নাও। তনু মানে হচ্ছে দেহ, আর দেহ মানে তো দেহ, মানে তনু মানেও শরীর আর দেহ মানেও শরীর। কিন্তু এখানে তোমার মনে হতে পারে তনু দেহখানি একই অর্থে ব্যবহৃত হয়েছে। পুনরুক্ত মানে তোমার আভাস মনে হচ্ছে, আভাস পাচ্ছ তুমি, পুনরুক্ত বৎ আভাস, তুমি আভাস পাচ্ছ যে তনু আর দেহ তো একই জিনিস, তার মানে কি একই তনু দেহ দুবার ব্যবহৃত হচ্ছে, কিন্তু দেখতে পাবে যে না, আলাদা আলাদা অর্থে। এখানে তনু মানে হচ্ছে ছিপছিপে, অর্থাৎ ছিপছিপে দেহখানি ঘেরিয়াছে দূরে শাড়ি। তাহলে যমকের সাথে এর পার্থক্যটা বুঝতে পারছো নিশ্চয়ই। যমক একই শব্দ, এটা ক্লিয়ার পার্থক্য। যমক একই শব্দ দুবার ব্যবহৃত হবে কিন্তু আলাদা আলাদা অর্থে। এখানে একই শব্দ, কিন্তু মানে একই শব্দ মানেটা একই, কিন্তু ওই প্রতি শব্দটা ব্যবহার হবে কিন্তু আবার আলাদা আলাদা অর্থে, মানে এটা একদম বোঝাই যাচ্ছে। ত্রিজামা যামিনী একা বসে গান গাহি। ত্রিজামা যামিনী, ত্রিজামা মানেও রাত্রি আর যামিনী মানেও রাত্রি, কিন্তু এখানে জাম মানে প্রহর, অর্থাৎ ত্রিজামা অর্থে রাত্রি ব্যবহৃত হয়নি, ত্রিজামা মানে 3 প্রহর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ত্রিজামা যামিনী অর্থাৎ রাত্রির 3 প্রহরে সে একা বসে গান গাইছে। বুঝতে পারছো? মানে ডিকশনারি দিক থেকে অভিধানগত অর্থ কিন্তু ত্রিজামাও যা যামিনীও তাই, কিন্তু অ্যাকর্ডিং টু এই বাক্যতে কিন্তু ত্রিজামা মানে 3 প্রহরকে বোঝানো হয়েছে আর যামিনী মানে রাত্রিকে বোঝানো হয়েছে।
অর্থাৎ প্রতিশব্দ হলেও একই অর্থে ব্যবহৃত হচ্ছে না, পুনরুক্ত বৎ আভাস পাচ্ছ তুমি, তোমার মনে হচ্ছে এটা একই শব্দ কিন্তু আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই পুনরুক্ত বৎ আভাস। এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। যমক শ্লেষ তোমার অনুপ্রাস আর বক্রোক্তি পড়লেই মোটামুটি শব্দালঙ্কার হয়ে যাবে, বাট এটা একটু দেখে রাখবে। কিন্তু আমার যেটুকু ধারণা তোমরা নিশ্চয়ই শব্দালঙ্কার তোমাদের কাছে খুব একটা কঠিন লাগে না, আর আমার ক্লাস করার পর নিশ্চয়ই লাগেনি। যদি লাগে তাহলে অবশ্যই তোমরা ক্লাসে বলবে, আমি বুঝিয়ে দেব। আজকে শুধুমাত্র অর্থালঙ্কারের মধ্যে আমরা পড়ব উপমা, আর কিচ্ছু পড়বো না। এটা করেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকে। তারপর থেকে আবার অর্থালঙ্কার আমরা পড়তে শুরু করব। কিন্তু অর্থালঙ্কারের সঙ্গে শব্দালঙ্কারের পার্থক্য কোথায়? আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, শব্দালঙ্কার হচ্ছে শব্দের অলঙ্কার। ওখানে তুমি শব্দকে পরিবর্তন করে দিলে হবে না। আমার মনে, তোমাদের মনে ডাউট এসেছে কি না জানি না, আমার মনে এসেছিল যে যমক তো অর্থের ওপর দাঁড়িয়ে আছে, তাহলে এটা শব্দালঙ্কার কেন? বক্রোক্তি তো অর্থের ওপর দাঁড়িয়ে আছে, সুরাসক্ত অন্য অর্থ করছে, তাহলে শব্দালঙ্কার কেন? শ্লেষ তো অর্থের ওপর দাঁড়িয়ে আছে, অর্থটাকে ভেঙে আলাদা আলাদা পাচ্ছি বলেই সভঙ্গ শ্লেষ, তাহলে শব্দালঙ্কার কেন? তোমাদের মনে এই প্রশ্ন যদি না এসে থাকে, নিশ্চয়ই এখন আসছে আমি বলার পর, যে আসলে তো যমক শ্লেষ বক্রোক্তিগুলো অর্থের ওপর দাঁড়িয়ে আছে। বলছে একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে আলাদা আলাদা অর্থ, তাহলে সেই অর্থই হলো, তাহলে অর্থালঙ্কার না হয়ে শব্দালঙ্কার কেন? কারণ আছে। আমি যদি ভারত ভারত খ্যাত আপনার গুণে না বলে বলতাম ভারতচন্দ্র ভারত খ্যাত আপনার গুণে, তাহলে ঠিক যমক অলঙ্কার হতো না। কারণ আমি যদি মানেটা স্পষ্ট করে দিতাম ভারতচন্দ্র, তাহলে সেটা যমক অলঙ্কার, একটা ভারত একটা ভারতচন্দ্র, মানে স্পষ্ট হয়ে যেত বিষয়টা। আমি যদি বক্রোক্তিতে সুরাসক্ত না বলে বলতাম মশাই যে বড় মদ্যপান করেছেন, তাহলে কিন্তু শ্লেষ অলঙ্কার হতোই না। কারণ সুরাসক্ত বলছি বলেই দ্বিতীয়জন ওই সুর আসক্ত থেকে গানের সুর বা দেবতার প্রসঙ্গ আনতে পারছেন। অর্থাৎ ওখানে অর্থ গৌণ, মুখ্য হচ্ছে শব্দ। আমি শব্দের পরিবর্তন শব্দালঙ্কারে ঘটাতে পারবো না, কিন্তু অর্থালঙ্কারে আমি শব্দের পরিবর্তন ঘটাতে পারবো, কিন্তু অর্থের পারবো না। রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, আমরা জানি এটা উপমা অলঙ্কার, আমি তোমাদেরকে শেখাবো। রক্তের মতো রাঙা দুটি জবা ফুল, মানে জবা ফুলকে রক্তের সঙ্গে তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে জবা ফুলও রক্তের মতো রাঙা, অর্থাৎ মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, তোমরা জানো, আমি শেখাবো। আচ্ছা, আমি যদি রক্তের মতো রাঙা দুটি জবা ফুল না বলে বলতাম শোণিতের মতো রাঙা দুটি জবা ফুল, শোণিত মানেও রক্ত, তাহলে কি উপমা অলঙ্কার হতো না? শোণিতের মতো রাঙা দুটি জবা ফুল, হ্যাঁ হতো। শোণিতের মতো জবা ফুলকে শোণিতের সাথে তুলনা করা হচ্ছে, মতো শব্দের উল্লেখ আছে, রাঙা শব্দের উল্লেখ আছে, সাদৃশ্যবাচক শব্দও আছে, শোণিত মানে রক্ত, শোণিতের উল্লেখও আছে, আর এদিকে রাঙা মানে হচ্ছে তোমার সাধারণ ধর্মের উল্লেখও আছে, আর জবা ফুলের উল্লেখও আছে। তাহলে দেখো, শব্দ পরিবর্তন করে দিলেও অর্থালঙ্কার হয়, অর্থের পরিবর্তন না ঘটিয়ে অবশ্যই। অর্থালঙ্কারে অর্থের পরিবর্তন না ঘটিয়ে শব্দকে উলট পালট করে দিলেও অর্থালঙ্কার হয়, কিন্তু শব্দালঙ্কারে শব্দের পরিবর্তন ঘটানো যাবে না। নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছো। চলো
অর্থালঙ্কার এর মধ্যে তোমরা ওই ভাগগুলো দেখে আমি পাঠিয়েছি। সাদৃশ্যমূলক অলঙ্কারের একটি ভাগ হচ্ছে উপমা অলঙ্কার, আরও অনেক আছে, উৎপ্রেক্ষা, রূপক, সমাসক্তি, অতিশয়োক্তি বলছি, অপনতি, নিশ্চয়ই, সন্দেহ, অনেক আছে, আমি শেখাবো আস্তে আস্তে। আজকে আমরা উপমা করে ক্লাসটা শেষ করব। অর্থকে ভিত্তি করে যে অলঙ্কার গড়ে ওঠে তাকে অর্থালঙ্কার বলা হয়। শব্দালঙ্কারে শব্দের প্রাধান্য, অর্থালঙ্কারে অর্থের প্রাধান্য, এটা তোমাদেরকে আমি ইলাবোরেটলি বোঝালাম। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখো আমি এখানে আসলে যেটা দেখতে পাচ্ছ সেটা আসলে আমি তোমাদেরকে এতক্ষণ যেটা বললাম, যে এইটা দেখে বোঝাতে চাইলাম যে আসলে অর্থালঙ্কার আর শব্দালঙ্কার কী, যেটা এখন এতক্ষণ বললাম আলাদা উদাহরণ দিয়ে। সাদৃশ্যমূলক অলঙ্কার, এই সাদৃশ্যমূলক অলঙ্কারের একটি ভাগ হচ্ছে উপমা অলঙ্কার। এই উপমা অলঙ্কারের 4টি অঙ্গ, এই 4টে অঙ্গকে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। একটা হচ্ছে উপমেয়, যাকে প্রকৃত বলা হয়, একটা উপমান, যাকে অপ্রকৃত বলা হয়। উপমেয় মানে কি? যাকে তুলনা করা হয়। কি বললাম? যাকে তুলনা করা হয়, মানে শনিতের রক্তের মতো রাঙা দুটি জবা ফুল। কাকে তুলনা করা হচ্ছে? কার মতো কাকে বলা হচ্ছে? জবা ফুলকে। ওখানে জবা ফুল হচ্ছে উপমেয়। রক্তের মতো কে? জবা ফুল। অর্থাৎ যাকে তুলনা করা হয়, জবা ফুলকে তুলনা করা হচ্ছে, তাই ওটা উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। অর্থাৎ রক্তের মতো, জবা ফুল কার মতো? রক্তের মতো। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? রক্তের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই রক্ত হচ্ছে উপমান। সাদৃশ্যবাচক শব্দ তোমরা বুঝতেই পারছো, রক্তের মতো, এই মতো, হেন, যেন, এই সম, এইগুলো হচ্ছে তোমার সাদৃশ্যবাচক শব্দ। মতো, হেন, ন্যায়, যথা, যেমতি, যেন, নিভ, সম, পাড়া, এগুলো সব হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। আর সাধারণ ধর্ম কি? মানে কোনো একটা বৈশিষ্ট্যকে দেখিয়ে বলছে এইটা এর জন্য এর মতো। মানে আমার ধরো বাই চান্স আমি তুলনা করছি যে এই ঘরের দেওয়ালটা হচ্ছে পাশে একটা পাঁচিলের মতো, আমি বোঝাতে চাইছি আর কি। কেন না দুটোর কালারই এই, তার মানে দুটো পাঁচিলকে কিসের ওপর ভিত্তি করে তুলনা করছি? দুটো কালারই এক। তার মানে তার সাধারণ ধর্ম হচ্ছে কালারটা। আমি ধরো বললাম যে আরও যদি উদাহরণ দিয়ে, যে দেখো নিচে আছে, আনিয়াছে ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম। আনিয়াছে ছুরি, কি এনেছে? ছুরি। কার মতো? প্রভাত রশ্মির মতো। প্রভাত রশ্মি যেমন একদম তীক্ষ্ণভাবে পৃথিবীর ওপর পড়ে, সেরকমই ছুরিটাও এনেছি। কেমন? তীক্ষ্ণ দীপ্ত। তাহলে প্রভাত রশ্মি যেমন তীক্ষ্ণ দীপ্ত, ছুরিটাও সেরকম তীক্ষ্ণ দীপ্ত। তাহলে এই তীক্ষ্ণ দীপ্ত বৈশিষ্ট্যটার ওপর ডিপেন্ড করে প্রভাত রশ্মির সাথে ছুরির তুলনা করা হচ্ছে। একটা তো বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে আমরা একটার সাথে একটা তুলনা করব। ওই যে বৈশিষ্ট্যটা, ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে সাধারণ ধর্ম। নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার আমরা দেখব যে তাহলে বুঝতে পারলে আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে উপমেয় হচ্ছে যাকে তুলনা করছি, মানে রক্তের মতো রাঙা দুটি জবা ফুলকে তুলনা করছি রক্তের সাথে, তাই জবা ফুল হচ্ছে উপমেয়। উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করছি, অর্থাৎ রক্তের মতো। জবা ফুলটা কার মতো? রক্তের মতো। তাহলে কার সঙ্গে তুলনা করছি জবা ফুলকে? রক্তের সঙ্গে, তাই রক্ত হচ্ছে এখানে উপমান। সাদৃশ্যবাচক শব্দ তো ওই মতো, হেন, ন্যায়, যথা, যেমতি, সব এগুলো, পাড়া, এগুলো সব হচ্ছে সম, এগুলো হচ্ছে তোমার সাদৃশ্যবাচক শব্দ। সাধারণ ধর্ম হচ্ছে যে বৈশিষ্ট্যটার ওপর ডিপেন্ড করে আমরা একটার সাথে আর একটা তুলনা করছি, সেটাই হচ্ছে সাধারণ ধর্ম। এবার আমরা যাব উপমা অলঙ্কার।
এটা খুব সহজ একটি অলংকার, আমি একদমই নোটে সব দেওয়া আছে, তোমরা জানো, এতদিন শুনে আসছো। আমি তোমাদেরকে কয়েকটা কথা খালি বলবো, তোমরা উপমা অলংকার শেখা যাবে। তোমাদেরকে কঠিন করে একটা ক্লাসকে 4 ঘন্টা ধরে নিয়ে কঠিন করার আমার কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য তোমাদেরকে একদম সহজ করে দেওয়া, কিছুই নয়। মনে রাখবে উপমা অলংকারের 4টে ভাগ। হ্যাঁ, উপমা অলংকারের একটা জিনিস, একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিই, একাধিক বিজাতীয় বস্তুর মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো না। তোমরা মনে করো সমজাতীয় বস্তুর মধ্যে, একই রকম বস্তুর মধ্যে তুলনা, না, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে কিন্তু। এইগুলো খুব ভালো করে পড়বে তোমরা, কিন্তু শুধু অলংকার মানে নোটটা এই কারণেই তোমাদেরকে দেওয়া, তোমরা কিন্তু সংজ্ঞাগুলো দেখবে যে কি বলেছে, বিজাতীয় বস্তুর মধ্যে, মানে সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা কিন্তু উপমা অলংকার নয়। রক্তের মতো রাঙা দুটি জবা ফুল আর রক্ত কি এক? একদম বিজাতীয় বস্তু। তুমি দেখিয়ে দেবে, তুমি উপমা অলংকার, এটা জানি না তোমরা তো নতুন জানলে কি না, তুমি যত উদাহরণ পাবে উপমা অলংকারের, এক কোনো দিনই নয়। কোনো দিন এরকম হয় যে রক্তের মতো রক্ত হবে, একই বস্তু হবে, তুলনা হবে, একই তো বস্তু। তাহলে এইটা কমন সেন্স যে দুটো বিজাতীয় বস্তু মধ্যে আমরা তুলনা করব একটা বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে। তুলনাটি একই বাক্যে হতে হবে। কোথায় ওই প্রথম লাইনে তুমি একটা বললে কথা নিয়ে 4 নম্বর লাইনে আবার অন্য ওই প্রসঙ্গটা টেনে আনছো, হয় না, একই সঙ্গে হতে হবে। আর দুটি বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা হতে হবে, এই দুটো জিনিস মনে রাখবে, আর কিছুই নয়। আচ্ছা, পূর্ণোপমা, আচ্ছা অলংকারের তোমরা বুঝতে পারছো, আমি দেখো এখানে লিখে দিয়েছি, উপমা অলংকারের বিভাগ অনেকগুলি, কিন্তু ইউজিসি নেটের সিলেবাস অনুযায়ী 4টি উপমা অলংকার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই পূর্ণোপমা, লুপ্তোপমা, মালোপমা, স্মরণোপমা অলংকার নিয়ে আমরা আলোচনা করব। বাকিগুলো যদি তোমাদের মন যায় তোমরা দেখে রাখতে পারো, কিন্তু আমরা 4টে নিয়ে আলোচনা করব, কারণ ইউজিসি নেটের সিলেবাসে কিন্তু অলংকারের সব পার্টটা নেই, 2-4টা অলংকার বাদ আছে, 2-1টা অলংকার বাদ আছে, সেগুলো জেনে ফালতু মাথা গরম করে লাভ নেই। এবার ওই যে বললাম সোজা করে দেবো, পূর্ণোপমা মানে কি? পূর্ণ উপমা, তোমরা এগুলো জানো, তোমাদের একবার ঝালাই হয়ে যাচ্ছে আর একটু ডিটেলে শিখে নিচ্ছ। উদাহরণ পড়বে ঝেড়ে, শ্যামাপদ চক্রবর্তী বা যা বই হাতের সামনে পাবে, ইন্টারনেট থেকে যা পাবে, ইউটিউব থেকে যা পাবে, সব জায়গা থেকে উদাহরণ প্র্যাকটিস করো এবং পড়ো। পূর্ণোপমা কি? পূর্ণ অর্থাৎ ওই যে 4টে বৈশিষ্ট্যের কথা বললাম, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ, ওই 4টি স্পষ্টভাবে যে অলংকারে উল্লেখিত হয়, তাই পূর্ণোপমা অলংকার। আখিজার গোধূলির মতো গোলাপি রঙিন, কি? আখিজার। কাকে তুলনা করা হচ্ছে? আখিকে। কার সঙ্গে? গোধূলির সঙ্গে। কেমন বৈশিষ্ট্য? গোলাপি রঙিন। অর্থাৎ গোধূলি যেমন গোলাপি রঙিন, তেমনই তার আখিটাও গোলাপি রঙিন। দেখো, কোথায় আঁখি কোথায় গোধূলি, একই জাতীয় বস্তু নাকি বিজাতীয় বস্তু? কমন সেন্স, বিজাতীয় বস্তুই হতে হবে। গোধূলির মতো গোলাপি রঙিন, কেমন? সাধারণ ধর্ম, গোলাপি রঙিন। কার সাথে তুলনা করা হচ্ছে? গোধূলির সঙ্গে। কাকে তুলনা করা হচ্ছে? আখিকে। দেখো, উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ 4টি পেয়েছ। যাকে তুলনা করা হয়, আখিকে তুলনা করা হচ্ছে, তাই এটা উপমেয়। যার সাথে তুলনা করা হয়, গোধূলির সাথে তুলনা করা হচ্ছে, তাই এটা উপমান। গোলাপি রঙিন বা শুধু রঙিন, সাদৃশ্যবাচক, সাধারণ ধর্ম, আর মত মানে তো সাধারণ সাদৃশ্যবাচক শব্দ বুঝতেই পারছো। 4টি উপাদানই রয়েছে, তাই এটা পূর্ণোপমা অলংকার। ঠিক আছে, আর কি না, এরপর আমরা দেখব শহরে বন্দরে গ্রামে প্রাচীন সভ্যতা ধোঁকে ঘেয় কুকুরের মতো।
এগুলো কিন্তু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো আমি এখানে কিন্তু দিই নাই, এখানে কিন্তু আমি শুধুমাত্র উদাহরণ দিয়ে দিয়েছি। শহরে বন্দরে গ্রামে প্রাচীন সভ্যতা ধুঁকে ঘেয় কুকুরের মতো। কাকে কার সাথে তুলনা করা হয়েছে? প্রাচীন সভ্যতাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। কুকুর যেমন ধুঁকে, শহরে বন্দরে গ্রামে যেমন কুকুর ধুঁকে ধুঁকে মরে, তেমনি প্রাচীন সভ্যতাও ধুঁকে ধুঁকে মরছে। এখানে ধুঁকে হচ্ছে সাধারণ ধর্ম, এটাই বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করেই এই সাদৃশ্যটা হচ্ছে, এই তুলনাটা হচ্ছে, এই মিলটা দেখানো হচ্ছে। এখানে 4টে বৈশিষ্ট্যই রয়েছে, তাই এটা হচ্ছে পূর্ণোপমা অলঙ্কার। আমি বাকিগুলো একদমই তোমাদেরকে এক্সপ্লেন করবো না, আমি আর একটা এক্সপ্লেন করে দিচ্ছি। বাকিগুলো কিন্তু তোমরা, আমি উদাহরণ দিয়ে দিয়েছি। আমার এবার থেকে আশা করি নোটগুলোতে এই অর্থালঙ্কারের ক্ষেত্রে কিছু উদাহরণ দেওয়া থাকবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এগুলো প্র্যাকটিসের জন্য, আলাদা করে তোমাদেরকে বারবার মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই। তোমরা এইগুলোকে একদম খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কোনটা উপমান, কোনটা উপমেয়, কোনটা সাধারণ ধর্ম, কোনটা সাদৃশ্যবাচক শব্দ। কাজলের মতো কালো কুন্তল পড়েছে ঝুলে, কই? কাজলের মতো কালো কুন্তল পড়েছে ঝুলে, অলক্ত সম, অলক্ত তম নয় ওটা, অলক্ত সম রাতুল দুখানি চরণ মূলে। বলছে কাজলের মতো কালো কুন্তল, দেখো দুটো লাইনেই এখানে, দ্বিতীয়টা তোমরা করবে, প্রথমটা আমি বলে দিচ্ছি। কাজলের মতো কালো কুন্তল, কাজল যেমন কালো তেমনি কুন্তলকেও ওই কালো বলা হচ্ছে আর কি। তাহলে কাজলের মতো কালো কুন্তল, কালো, এখানে কালোটা হচ্ছে সাধারণ ধর্ম। ওই কালো রঙটার ওপর ডিপেন্ড করেই, ওই বৈশিষ্ট্যটার ওপর ডিপেন্ড করেই কাজলের সঙ্গে কুন্তলের তুলনা করা হচ্ছে। বাকিগুলো তোমরা করবে, আমি সব বলে দেবো না। আমি সব বলে দিলে তোমাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই পারবে, আমি না পারলে কোনো ইয়েই নেই। 4টে খালি খুঁজে বার করতে হবে যে 4টে আছে কি না। এখানে তোমাকে বলে দেওয়াই হচ্ছে এটা পূর্ণোপমার উদাহরণ সবগুলোই, 4টে খালি তোমাকে খুঁজে বের করতে হবে। এরপর আমরা যাবো লুপ্তোপমা অলঙ্কার। কিছুই নয়, তোমরা ছোটো থেকে শুনে আসছো লুপ্তোপমা মানে হচ্ছে এখানে কিছু একটা লুপ্ত থাকবে। ওই যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হয় সাদৃশ্যবাচক শব্দ বৈশিষ্ট্য মানে লুপ্ত থাকবে, নাহলে সাধারণ ধর্ম লুপ্ত থাকবে, কিছু একটা লুপ্ত থাকবে। উপমান লুপ্ত থাকতে পারে। রঞ্জিত মেঘের মাঝে তুষার ধবল তোমার প্রাসাদ সৌধ। বলছে রঞ্জিত মেঘের মাঝে তুষার ধবল তোমার প্রাসাদ সৌধ। এখানে প্রাসাদ সৌধর সাথে তুষারের তুলনা করা হচ্ছে। তুষার হাইপেন দিয়ে ধবল দিয়ে দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে ধবল তুমি খুঁজে বেড়াবে সাধারণ ধর্ম কোনটা, ধবল মানে হচ্ছে সাদা। অর্থাৎ রঞ্জিত মেঘের মাঝে যেমন তুষার ধবল, মানে মেঘের মাঝখানে যেমন সাদা তুষার ধবলকে আমরা দেখতে পাই, মানে ধবল তুষারকে আমরা দেখতে পাই, সাদা বরফকে আমরা দেখতে পাই, তেমনই তোমার প্রাসাদ সৌধ, তোমার প্রাসাদ সৌধ সেরকম ধপধপ করছে সাদা। ঠিক আছে, তো আমরা নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইটাই হচ্ছে তোমার কি না, এইটাই হচ্ছে তোমার মানে একটা লুপ্ত হয়ে যাচ্ছে, একটা লুপ্তোপমা অলঙ্কারে একটা বৈশিষ্ট্য লুপ্ত হয়ে যাবে। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াবে, আমি শুধু আমরা শেষের দিকে চলেই এসেছি। বিষয়টা হচ্ছে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
এখানে দেখো পাখির নীড়, কার মতো? কে? পাখির নীড়ের মতো চোখ। নাটোরের বনলতা সেন আমার দরকার নেই, নাটোরের বনলতা সেনের চোখকে পাখির নীড়ের সঙ্গে তুলনা করছে। এখানে কিন্তু নাটোরের বনলতা সেনকে চোখের সঙ্গে তুলনা করেনি, এই মানে পাখির নীড়ের সাথে তুলনা করেনি, চোখকে তুলনা করছে। কিন্তু এখানে বলেনি যে পাখির নীড়টা কেমন আর চোখটাই বা কেমন, বৈশিষ্ট্যটা কি বলেছে? যদি বলতো পাখির নীড়ের মতো গোল গোল চোখ তুলে নাটোরের বনলতা সেন, তাহলে বুঝতে পারতাম পাখির নীড় গোল, চোখও গোল। যদি বলতো পাখির নীড়ের মতো লম্বা লম্বা চোখ তুলে নাটোরের বনলতা সেন, তাহলে বুঝতে পারতাম। কিন্তু এখানে আসলে পাখির নীড়ের কোনো বৈশিষ্ট্য দেয়নি। মতো শব্দের উল্লেখ আছে, পাখির নীড়ের সঙ্গে নাটোরের বনলতা সেনের চোখের তুলনা করা হচ্ছে, কিন্তু কোনো বৈশিষ্ট্যের উল্লেখ নেই, কোনো সাধারণ ধর্মের উল্লেখ নেই। তাই এটা হচ্ছে লুপ্তপ্রায় অলঙ্কার। এরকম অজস্র উদাহরণ আমি দিয়েছি, আরও উদাহরণ তোমরা বইয়ে পাবে, ছায়াপদ চক্রবর্তী বা অন্যান্য বইয়ে। আমি শিব পুজো করে শিবের মতন, এখানে ভুল দেওয়া আছে, আমি শিব পুজো করে শিবের মতন বর পেয়েছিলাম। শিবের মতো বর, বরের সাথে শিবের তুলনা করা হচ্ছে, কিন্তু শিব কেমন, বর কেমন, শিবের কোনো বৈশিষ্ট্য, বরের কোনো বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়নি। তাই এটা লুপ্তপ্রায় অলঙ্কার। এখানে বুঝতে হবে সাধারণ ধর্মগুলো নেই। মতন শব্দটা আছে, সাদৃশ্যবাচক শব্দ আছে, বাকিগুলো তোমরা করবে। আমি সব যদি বলে দিই তাহলে তোমরা কি করবে, ওই জন্য আমি কিন্তু তখন আরেকটা বলেছি, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো, এটা বলে দিয়ে ভুল হলো, এটা তোমাদেরকে করতে হতো। দেখো শুধুমাত্র যে সাধারণ ধর্মের লুপ্ত থাকবে এমন নয়, উপমানও লুপ্ত থাকতে পারে, আবার সাদৃশ্যবাচক শব্দ উল্লেখ মানে লুপ্ত থাকতে পারে। মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো, মানে মৃত্যুর সঙ্গে সঙ্গীতের তুলনা করা হচ্ছে। মৃত্যুর গর্জনের সাথে সঙ্গীতের তুলনা করা হচ্ছে, কিন্তু মৃত্যুর গর্জনটা কেমন, এখানেও সেই একই সাধারণ ধর্মই। মৃত্যুর গর্জনটা কেমন বা সঙ্গীতটাই বা কেমন, এটা বোঝানো। কর্কশ গর্জন হতে পারে, বিশাল জোরে জোরে গর্জন হতে পারে, কী রকম গর্জন, এটা কিন্তু এখানে সাধারণ ধর্মে উল্লেখ নেই। বারবার এই জিনিসগুলো তোমরা খোঁজো, তাহলে কিন্তু দেখবে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাচ্ছে। একদম শেষের দিকে চলে এসেছি। মালোপমা অলঙ্কার, এইটা একবারই সোজা। মালোপমা অলঙ্কার বলতে উপমেয় একটাই থাকবে, মানে যাকে তুলনা করা হচ্ছে সে একটাই থাকবে, কিন্তু যার সঙ্গে তুলনা করা হচ্ছে তারা অনেকগুলো। আমি বলতে পারি তুমি হচ্ছ, মানে বললাম ধরো যে পাহাড়ের মতো, পাথরের মতো, গাছের মতো, তাহলে একজনকেই তুলনা করছি অনেকগুলোর সাথে। ঠিক আছে, মালোপমা অলঙ্কার খুব সহজ। প্রবালের মতো রক্তিম আভায় এবং একরাশি পদ্ম ফুলের মতো পেলবতায় অপরূপ লাবণ্যে মণ্ডিত হয়ে তার স্তনভাণ্ড স্ফীত হয়ে ওঠে। দেখো বা মানে তাকে পদ্ম ফুলের সাথে তুলনা করা হচ্ছে, তাকে রক্তিম আভার সাথে তুলনা করা হচ্ছে। প্রবালের রক্তিম আভা, তার মানে প্রবালের সাথে তুলনা করা হচ্ছে। আবার দ্বিতীয় বলছে, উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। দেখো উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, প্রথম লাইনে প্রাণের সাথে সূর্যকে তুলনা করা হচ্ছে, তাহলে প্রাণের সাথে সূর্য, প্রাণ কেমন, সূর্যের, উদয় শিখরে সূর্যের মতো। আবার দ্বিতীয় লাইনে বলছে চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম, আমার প্রাণ আবার মানে নিমেষ নিহত একটা নয়নের সাথেও তুলনা করা হচ্ছে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তোমরা এগুলো প্র্যাকটিস করবে যে কেন এটা মালোপমা হচ্ছে, প্রাণকে তুলনা করা হচ্ছে, কিন্তু সূর্যের সাথেও তুলনা করা হচ্ছে, আবার নয়নের সাথেও তুলনা করা হচ্ছে। অজস্র উদাহরণ আছে, তোমরা আগে কী বলে প্র্যাকটিসটা করো, তারপরে আমি আরও আলোচনা প্রয়োজনে করব।
স্মরণোপমা অলঙ্কার কি? স্মরণোপমা অলঙ্কার হচ্ছে কোনো পদার্থের অনুভব থেকে যদি তদৃশ অপর বস্তুর স্মৃতি মনে জেগে ওঠে তবেই স্মরণোপমা অলঙ্কার হয়। কি বলেছে? কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে। বলছে কালো জল ঢালতে গিয়ে কালা মানে কৃষ্ণকে মনে পড়ছে, তাহলে স্মরণোপমা হয়ে গেল। একটা বস্তুকে দেখতে গিয়ে আর একটা, এটা খুব শুনবে, এটা ইন্টারেস্টিং, একটা বস্তুকে দেখে আর একটা বস্তু স্মরণে আসছে, তাই স্মরণোপমা, একদম নর্মাল ব্যাপার। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এখানে বলেছে তৎসদৃশ অপর বস্তু, মানে যা খুশি দেখে যা খুশি মনে পড়লে কিন্তু স্মরণোপমা হবে না। একটা কারণ, ভ্যালিড রিজন থাকতে হবে। তুমি বললে যে ওই গাছটাকে দেখে আমার হিমালয় পর্বতের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু গাছটাকে দেখে কেন হিমালয় পর্বতের কথা মনে পড়ছে? না এমনি মনে পড়ছে, হবে না। এমনি মনে পড়লে হবে না, কিছু একটা তৎসদৃশ মানে তার মতোই হতে হবে, না হলে একটা ভ্যালিড রিজন থাকতে হবে। স্মৃতি রোমন্থন মানেই স্মরণোপমা অলঙ্কার হবে এমন নয়। একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। বলছে এই যে আম গাছটিকে দেখে উপেনের ভুলেছে বানানটা, যেসব কথা মনে পড়েছে আম গাছটির সঙ্গে তাদের একটি ঘনিষ্ঠ যোগ, এটা যোগ হবে, যোগ আছে, অর্থাৎ গাছটির সূত্রে বিধৃত হয়ে আছে অবস্থা বা ঘটনাগুলি। মানে এতক্ষণ সে যে ঘটনাগুলি মনে করার চেষ্টা করছে সেগুলো এই গাছটার সাথেই কিন্তু বিধৃত। দেখো বলছে সেই আমার আম গাছকে দেখে মনে পড়ে গেল বালককালের কথা, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম, জ্যৈষ্ঠের ঝড়ের কথা মনে পড়ে যাচ্ছে, রাত্রে ঘুম হতো না তার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা অতি ভোরে উঠে আম কুড়োতে যেতাম সেই আম কুড়োবার ধুমের কথা মনে পড়ে যাচ্ছে, আম কুড়োবার ধুম। তবুও কিন্তু এখানে স্মরণোপমা অলঙ্কার হয়নি, কারণ এখানে এক বস্তুর সাথে তৎসদৃশ অপর বস্তুর এখানে সাদৃশ্যের লেশ মাত্র নেই। একটা গাছকে দেখে তার বালককালের কথা মনে পড়ছে, আম কুড়োবার কথা মনে পড়ছে, মনে পড়তেই পারে, কিন্তু তবুও স্মরণোপমা অলঙ্কার হবে না, কারণ এখানে তার আম গাছের সাথে বালককালে ওইসব করার কোনো মানে কি বলবো সাদৃশ্য নেই। হয়তো ওইটার জন্যে ওরকম মানে আম গাছটাকে দেখে, দেখো ভালো করে বুঝতে হবে, আম গাছটাকে দেখে তার মনে পড়ছে যে আমরা আম কুড়ুতাম, কিন্তু জ্যৈষ্ঠের ঝড়ের কথা মনে পড়া বা বালককালের কথা স্মরণ করা একদম সরাসরিভাবে শুধুমাত্র আম গাছটার জন্যেই নয়। আম গাছটাকে দেখে তার মনে পড়তে পারে, তারপরে স্মরণোপমা অলঙ্কার হবে না। কিন্তু কিভাবে স্মরণোপমা অলঙ্কার হবে? এই যে হেরিয়া গগন তারা মনে হলো প্রাণের তারা, বলছে গগনের তারাকে দেখে আমার প্রাণের তারা, মানে তার কোনো প্রেমিকা হতে পারে। অথবা তোমরা যদি এগুলো দেখো যে হেরিয়া নব ঘন নীল গগনে, হেরিয়া নবীন ঘন নীল গগনে সজল কাজল আঁখি পড়িল মনে। নবঘন নীল গগনে, নবঘন নীল গগন, ঘন মানে কি? ঘন মানে হচ্ছে মেঘ, মনে রাখবে এটা মেঘ হচ্ছে, ঘন মানে হচ্ছে মেঘ। এই যে মেঘ, মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়। ওইটা দেখে তার সজল কাজল আঁখির কথা মনে পড়ছে, কারণ মেঘ, ওই মেঘ কালো মেঘ বা মানে যে মানে নীল মেঘ, যে মেঘই বলো, সেই মেঘ আসলে মেঘ থেকেই বৃষ্টি হয়, তাই তার মেঘকে দেখে আসলে সজল কাজল আঁখির কথা মনে পড়ছে। অর্থাৎ চোখ থেকেও যে জল ঝরে পড়ে, সজল আঁখি, মানে রিলেশনটা বুঝতে পারছো কি? এইটাই কিন্তু রিলেশন, যে একটা ওই মেঘ থেকে যেহেতু জল হয়, তার ওই জন্য চোখের জলের
কথা মনে পড়ে যাচ্ছে, বা সজল আখির কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, স্বর্ণপমা অলঙ্কার আজকে 9টা থেকে ক্লাস শুরু হয়েছে বলে একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ হলো, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে আর ক্লাসটাকে ইলাবোরেট করছি না। আমি ক্লাসটাকে পরের দিন আবার আরও মানে আবার অন্য ক্লাসে যাব আমরা। এই ক্লাসগুলো তোমরা দেখো প্রচুর উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আমি কিন্তু পরের দিনে 2-1টা প্রশ্ন তোমাদেরকে ধরে দেখবো তোমরা পারছো কি না। তোমরা প্রত্যেকে যারা ক্লাসে নেই আজকে ঝড় বৃষ্টির জন্য, তারা প্রত্যেকে রেকর্ড দেখে নেবে, রেকর্ড থাকছে। আমি কিন্তু তোমাদেরকে পড়া ধরবো এবং ধরে যে যাচাই করবো যে তোমরা পারছো কি না। তারপরে তো আমরা রূপক, উৎপ্রেক্ষা ইত্যাদি বিভিন্ন অর্থালঙ্কারের দিকে এগোবো। তো অলঙ্কার খুব কঠিন জিনিস নয়। অলঙ্কার, আর একটা জিনিস সত্যি কথা বলতে, তোমরা যদি ক্লাসে জয়েন করো, আমার সাথে কোঅপারেট করো, তাহলে আমার ক্লাস নিতে আরও ভালো লাগবে। আজকে খুব একটা কেউই 2-1জন ছাড়া ক্লাসে নেই, ফলত আমি নিজের মতো করেই পড়িয়ে গেলাম। তোমাদের জানি 2-1জন আছো, ফলত বারবার জিজ্ঞাসা করলে তোমরা ডিস্টার্ব হবে। তাই অনেকে থাকলে কি উত্তর দাও, ভালো লাগে, আমিও তোমাদেরকে পড়াতে স্বচ্ছন্দ বোধ করি। তাই ক্লাসে থাকার চেষ্টা করতে হবে। এবং আমি আজকের এই যে শেষের দিকে, একদিকে মেঘ ডাকছে, একদিকে ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, একদিকে তোমরা ক্লাসে বেশিজন জয়েন করোনি, ফলত আমার কিন্তু নিজেরই ডিস্ট্রাকশান হচ্ছিলো। মানে তুমি জানি না, শেষের দিকটা নিজেরই মনে হচ্ছে আর ছেড়ে দিয়ে আর পরের দিন ক্লাস নেব। ঠিক আছে, মানে একটু তোমাদের সাথে ইন্টারাক্ট না করতে পারলে ক্লাস নিয়ে বেশ ভালো লাগে না। তাই যাই হোক, অলঙ্কার খুব, আমি তোমাদেরকে এটুকু বলছি, অলঙ্কার খুব কঠিন জিনিস নয়। তোমরা এগুলো প্র্যাকটিস করো, আবার আমরা এগুলোকে আরও পরে চেষ্টা করবো। এখন আমরা মোটামুটি আগে ক্লাসগুলোকে শেষ করে নেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে 2-3জন আছো বলো, না হলে আজকে শেষ করবো। আবার আমরা আর রেকর্ড তো থাকছেই, রেকর্ডটাও তোমরা চেষ্টা করো। আমি রেকর্ডিংটা স্টপ করি। যাই হোক,